নমস্কার বন্ধুগণ, আজকে আবার আমরা ফেরত চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবায়ন সরকারে। আমি ডক্টর দেবায়ন সরকার। তো আজকে আমরা একখানা পলিটিক্যাল ম্যানিফেস্টোর আইডিয়া নিয়ে কথা বলবো এবং এটা আমাদের লাইফে কীরকমভাবে ইকোনমিক ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা নিয়েও আমরা কথা বলবো। তার থেকে আরেকটাও এক্সটেনশনে যে জিনিসটা আমি বেসিক্যালি এই ভিডিওটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে সেকেন্ড অর্ডার থিঙ্কিং আপনারা হয়তো মনে আছে আমি মেন্টাল মডেল সিরিজে প্রথম ভিডিওটা যেটা বানিয়েছিলাম সেইটার সাথে কোরিলেট করে এই জিনিসটাকে নিয়ে আমরা ডিসকাস করব। তো আপনারা হয়তো শুনেছেন যে আমাদের এখন যেটা কিনা প্রধান সেন্ট্রাল গভর্নমেন্টের পরিপ্রেক্ষিতে সেকেন্ড যেই বা কি বলে রানার আপ যেই পার্টিটি রয়েছে সেই পার্টিটি একটা প্রপোজাল রেখেছে তাদের ম্যানিফেস্টোতে যে একটা নির্দিষ্ট ইকোনমিক লেভেলের নিচে যেই সব মহিলারা রয়েছেন তাদেরকে মাসে ৮,৫০০ টাকা করে একটা ভর্তুকি বা একখানা মানে মান্থলি স্টাইপেন্ড বা একটা পয়সা দেওয়ার ঘোষণা তাদের পার্টি ম্যানিফেস্টোতে রয়েছে যদি তারা সরকার ফর্ম করতে পারে। এবারে এই জিনিসটাকে নিয়ে অনেকেই অনেক রকম চর্চা করতে পারেন। হয়তো মানে যারা কিনা শাসক পক্ষ তারা হয়তো এটাকে নিয়ে এই রকম একখানা বিবৃতিও দিতে পারেন যে এটা খুব বেশি ফ্রিবি কালচার, যে লোকজনকে অনেক ফ্রিতে অনেক কিছু জিনিসপত্র দেওয়া হচ্ছে। কেউ এটাকে নিয়ে বলতে পারে যে না, সত্যি এদের দরকার, এটা মহিলা সশক্তিকরণের জন্য একখানা আসল মানে এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ হতে চলেছে। আসলে মানে আমি এখানে কোনো পলিটিক্যাল ওপিনিয়ন নিয়ে কথা বলতে আসিনি। আমি এখানটাতে যেটা নিয়ে কথা বলতে চাইবো সেটা হচ্ছে খুবই অর্থনৈতিকভাবে ইম্পর্ট্যান্ট একখানা পরিপ্রেক্ষিত এই পুরো ব্যাপারটার। তো আমরা এখানে এটাকে গুড ব্যাড গ্রুপে ফেলবো না, এটার কনসিকোয়েন্সেসগুলো দেখব। আপনি যদি মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস হন তাহলে পরে এই জিনিসটা আপনাকে বেশি করে অ্যাফেক্ট করবে এবং সেই জিনিসটা আমরা অলরেডি বলতে পারেন বিদেশ বিভুঁইয়ে এই জিনিসটার মানে একটা ইম্প্যাক্ট অলরেডি বহু বছর ধরেই রয়েছে এবং এখানকার মিডল ক্লাস সেই জিনিসটা খুব ভালোভাবেই এই ঘটনার সাথে পরিচিত। এবারে আসছি যে এই ঘোষণাটা কীরকমভাবে স্লোলি ব্যাপারটাকে মানে দেশের অর্থনীতিকে ইম্প্যাক্ট করতে পারে এবং সেটাকে আরও ডিপ লেভেলে বুঝবো। আচ্ছা, তো ন্যাশনাল লেভেলে এটার কথা কংগ্রেস পার্টি বলেছেন। তো এবার ধরে নিন এই জিনিসটা হয়তো ন্যাশনাল লেভেলের ইলেকশানে হয়তো খুব সাকসেসফুল হলো না, কিন্তু এটা স্টেট লেভেলের ইলেকশানে যখন থাকবে তখন যদি ন্যাশনাল লেভেলের যে এই পার্টিটা অপোনেন্ট পার্টি যদি রিয়েলাইজ করে যে এই প্রমিসটা রাখার জন্য তাদের 3-4% ভোটও বাড়ছে, তাহলে পরে এই জিনিসটা তারা স্টেট ইলেকশনসগুলোতেও এই প্রতিশ্রুতিটা রাখবে এবং যেখানে যেখানে স্টেট ইলেকশানে তারা জিতবে সেখানে সেখানে ধার করে হলেও মানে ডেট মানে স্টেট হিসেবে ডেট ক্রিয়েট করে হলে পরেও সেই স্টেটের নাগরিকদের সেই স্টেটে যদি তারা সরকার গঠন করতে পারে তাহলে পরে সেখানকার নাগরিকদের তারা এই সুযোগ সুবিধাটা দেওয়ার চেষ্টা করবে, 8,500 টাকার ফেসিলিটিটা। এবারে এটা যখন তারা স্টেট লেভেলে ইমপ্লিমেন্ট করা শুরু করবে তখন এটা ধীরে ধীরে সারা দেশেই একটা সময় এটার জন্য একটা চাহিদা তৈরি হবে এবং এটা যেহেতু একটা কম্পিটিটিভ মার্কেট, এখানে শুধু পিওর আইডিওলজিতে কিছুই হয় না। পলিটিশিয়ানসদের প্রথম ধর্ম হচ্ছে গিয়ে পাওয়ারে থাকা। তা এই রুলটার সাপেক্ষে যদি এই ফর্মুলাটা যদি কোথাও একটা সাকসেসফুল হয়, কোনো একটা স্টেট যদি এই প্রতিশ্রুতিটার হিসেবে যদি একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ সিট যদি প্রতিশ্রুতি যেই পার্টি দিচ্ছে তাদেরকে যদি দেওয়া শুরু করে তাহলে পরে আপনারা জানতে পারেন যে এইটার একখানা ফলো আপ বা চেইন রিয়াকশান মতন হবে। এবার এই চেইন রিয়াকশানটার ফলে কি হতে পারে, ধরে নিন এইটা একটা নির্দিষ্ট সংখ্যক মানে একটা নির্দিষ্ট ইনকাম লেভেলের মহিলাদেরকেই দেওয়া হবে বা সেই ইনকাম লেভেলের নিচে যারা আছেন তাদেরকেই দেওয়া হবে। ধরে নিচ্ছি আমরা যারা মিডল ক্লাস বা আপার মিডল ক্লাসের মধ্যে পড়ি তাদের মধ্যে কিন্তু এই জিনিসটার জন্য এলিজিবল বা এই ইনকামের যোগ্যতার ক্যাটাগরিতে আমরা কিন্তু খুব একটা আসবো না। কারা আসবেন? যারা হয়তো আমাদের ঘরে আমাদের কাজে হেল্প করছেন, ঠিক আছে?
এবারে ধরে নিন তারা ৩টে ৪টে ৫টা বাড়িতে খাটাখাটনি করে একটা টাকা অর্জন বা উপার্জন করে থাকেন। এইবারে সেই টাকার মধ্যে যখন ৮,৫০০ টাকা বা ধরে নিন কোনো একটা স্টেট গভর্নমেন্ট হয়তো ৫,০০০ টাকাই অফার করলো বা একটা র্যান্ডম অ্যামাউন্ট হয়তো অফার করলো, তখন সে দেখবে যে আমার যদি বছরে যদি এত টাকা ইনকাম করার বা আমার মাসে যদি এত টাকা ইনকাম করার দরকার হয়, সরকার যদি আমাকে ৫,০০০ বা ৮,৫০০ টাকা দিয়ে থাকে, তাহলে পরে আমি কটা বাড়িতে কম কাজ করলে পরেও আমাদের চলবে। এবং যেহেতু আপনার দরকার একজন ডোমেস্টিক হেল্পের, তাহলে পরে আপনি আরও বেশি টাকা দিয়েও কাউকে একজনকে ঘরের মধ্যে কাজের জন্য রাখতে চাইবেন। এবার এইটাতে কি হবে, যেহেতু সাপ্লাইটা কমে যাচ্ছে, বা ধরে নিন একজন যদি ৫টা জায়গায় কাজ করার চেষ্টা করতো, সে সেখানে এখন ৩টে বা ৪টে জায়গাতেও কাজ করবে, তো প্রত্যেক ঘর হিসেবে একটা রিডাকশান আসছে, রাইট? তাহলে পরে এটা আপনি ধরে নিতে পারেন যে মার্কেটে একটা 20-40% রিডাকশান ইন সাপ্লাই আসতে পারে, ঠিক আছে? ডিপেন্ডিং আপন কটা কাজ তারা বন্ধ করতে চাইছে। এবং সেই হিসেবে যদি নতুন আরও লোকজনের যদি সাপ্লাই সেখানে না আসে, যারা কিনা সেই কাজটা করতে চায়, তাহলে পরে আপনাকে বেশি পয়সা দিয়ে লোকজনকে আকৃষ্ট করতে হবে। কিন্তু মিডল ক্লাস যেই প্রবলেমটা ফেস করবে এই ক্ষেত্রে, সেটা হচ্ছে মিডল ক্লাস কিন্তু এটার পরিপ্রেক্ষিতে তাদের যেখানে 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 তারা কাজ করে সেইখান থেকে কিন্তু বেশি স্যালারি এক্সট্র্যাক্ট করতে পারবে না। আপনাকে যদি আপনার ডোমেস্টিক হেল্পকে যদি ধরে নিন একটা ১,০০০ টাকাও বেশি দিতে হয় প্রত্যেক মাসে, তাহলে পরে আপনি হয়তো একটা কনসিডারেবল অ্যামাউন্ট, পার্সেন্টেজ অ্যামাউন্ট বেশি খরচা করছেন তাদের পেছনে। কিন্তু আপনি কিন্তু সেই রকম প্রপোর্শনেটলি আপনার কোম্পানিতে গিয়ে আপনি রেজ বা ইনক্রিমেন্ট চাইতে পারবেন না। সরকারি চাকরিতে থাকলে পরে তো আরোই সেটাই হচ্ছে গিয়ে প্রত্যেক বছরে যে এইরকম রেঞ্জে আপনাদের ইনক্রিমেন্টটা হয়, সেই রকম ইনক্রিমেন্টটাই ওই লেভেলটাতেই লিমিটেড থাকবে, রাইট? তো এবারে হচ্ছে গিয়ে তাহলে পরে এই জিনিসটা যেহেতু গরিবকে দেওয়া হচ্ছে, গরিবের স্ট্যান্ডার্ড অফ লিভিং হয়তো একটুখানি বাড়লো, কিন্তু মিডল ক্লাসের স্ট্যান্ডার্ড অফ লিভিং একটুখানি ড্রপ হওয়ার চান্সেস রয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু আপনাকে যেই টাকাটা বেশি খরচা করতে হচ্ছে ওনাদের প্রতি, তো সেই টাকাটা আপনার সাপ্লাই অফ ফান্ডস থেকে কিন্তু কেটে যাচ্ছে। এবং এটা এফেক্টিভলি একটা ইনফ্লেশনারি কন্ডিশনের আগাম সূচনা দেবে। যে কারণ কি হলো, যখন কিনা লোকের কাছে টাকাটা ইজিলি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে টাকার ভ্যালুটা কমে গেল, রাইট? কারণ অনেকে সেই জিনিসটাকে অ্যাফোর্ড করতে পারবে। কোনো একটা জিনিসের মূল্য ধরে নিন ১,০০০ টাকা, ধরে নিন কারোর কারেন্ট বাজেটে সে সেটা কুলোতে পারছিল না, বাট তার কাছে যদি সরকার থেকে এক্সট্রা ফান্ড থাকে, সে হয়তো সেটা জুড়ে সেটাকে কিনতে পারছে। কিন্তু যখন কিনতে পারছে, তখন এটার যেই পরিমাণ ডিমান্ড সাপ্লাই, এই পদার্থটা যেই পরিমাণ ডিমান্ড সাপ্লাই রেশিওটা ছিল, মানে ধরে নিন এটার ১০০খানা পিস ওরা বানিয়ে মার্কেটে রাখতো, কিন্তু যখন বেশি সংখ্যক ক্রেতা এই জিনিসটাকে কিনতে পারছে, তখন ডিমান্ডটা এটার বেড়ে যাবে। সেই অনুসারে সাপ্লাইটা বাড়া না অবধি জিনিসটার দাম ইনফ্লেটেড হবে, মানে জিনিসটার দাম বেড়ে যাবে, যাতে কিনা কম সংখ্যক লোক স্টকটাকে শেষ করতে পারে। তো এই জিনিসটার জন্য যেটা হয় যে আপনারা যখনই দেখবেন যে একটা শ্রেণীর লোক যখন এই একটা ইনকাম বেল্টের প্রবলেম থেকে যখন বেরিয়ে আসে, তখন সেখানটাতে একখানা ভ্যাকুয়াম তৈরি হয় বা একখানা শূন্যতা তৈরি হয়। সেটাকে ফিল আপ করার জন্য অনেক সময় কোনো কোনো জায়গায় যেখানে যেখানে এই পলিসিটা চলে আসবে, যেখানে যেখানে এই ভাতাটা চলে আসবে, সেখানে আপনারা দেখতে পাবেন যে অন্য জায়গা থেকেও গরিব লোকের আগমন হবে, যাতে কিনা তারাও সেই জায়গাটাতে ওই পার্টিকুলার ভাতাটাকে তাদের লাইফে অর্জন করতে পারে। এবং আরেকটা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে সেই জায়গাগুলোতে লোকজন আসা সত্ত্বেও জিনিসপত্রের দাম কিন্তু হাই থাকবে। এবারে এই হাইটা থাকার ফলে যেটা কিনা হবে, হয়তো আপনি মানে মিডল ক্লাসের যেটা কিনা বলছিলাম যে সঞ্চয়ে একটুখানি বাধা আসতে পারে, কারণ তাদের খরচা বেড়ে যাচ্ছে কিন্তু দামটা কমছে না, এবং এটার জন্য আপনি সেরকম লেভেলে ইনক্রিমেন্ট বা বর্ধিত সংখ্যক ইনকাম পাচ্ছেন না।
তো এটা একটা ফোরকাস্ট বলতে পারেন, যেটা কিনা আমি খুব সামারাইজ করার চেষ্টা করছি পুরো ব্যাপারটাকে। একটা ফোরকাস্ট বলতে পারেন যে যারা এই মানে ঘরে যাদের হেল্পটা যেটা পাচ্ছিলেন, এটাকে যদি টেকেন ফর গ্রান্টেড নিয়ে থাকেন, যখন ইকোনমি ডেভেলপ করে, কোনো একটা দেশের ইকোনমি ডেভেলপ করাটা অবশ্যই আমাদের জন্য ভালো যারা কিনা সেই দেশের নাগরিক, কিন্তু সেটা ডেভেলপ করার সাথে সাথে কিছু কিছু লাইফস্টাইল চেঞ্জেস চলে আসে, জীবনশৈলীর কিছু কিছু পরিবর্তন চলে আসে। উন্নত দেশে মিডল ক্লাস কিন্তু ডোমেস্টিক হেল্প অ্যাফোর্ড করতে পারে না জেনারেলি। এটা এতটাই এক্সপেন্সিভ হয় যে আমরা এখানে মানে বিদেশ বিভুঁইয়ে জেনারেলি নিজেদের কাজটা নিজেরাই করে নিই, ঘর মোছা, বাসন মাজা থেকে শুরু করে সব কিছুই। এবং এটা ফোরকাস্ট বলতে পারেন, যদি আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ যদি দুজনেই যদি ওয়ার্কফোর্সে না থাকেন, দুজনেই যদি ইনকাম না করেন, দুজনেই যদি কন্টিনিউয়াসলি আপস্কিল করে নিজেদের ইনকাম বাড়ানোর দিকে অগ্রসর না হন, তাহলে পরে এরকম দিন আসতেই পারে আগামী মানে কিছু কিছু লোকজনের এক্সপেক্টেড টাইম লাইন হচ্ছে 3 বছরের মধ্যে, কিছু কিছু লোকজন যারা কিনা আরেকটুখানি রিল্যাক্সড এস্টিমেশন করে তারা বলবে 5 থেকে 10 বছরের মধ্যে আপনাদেরকে মোটামুটি এরকম একখানা সিচুয়েশন ফেস করতে হতেই পারে যেখানে কিনা আপনারা আর ডোমেস্টিক হেল্প অ্যাফোর্ড করতে পারছেন না। এবং এটা কি খুব খারাপ জিনিস? এটা কিন্তু খুব একটা খারাপ জিনিস না এই অ্যাসপেক্টে যে দেশের জনতার উন্নতি হচ্ছে, জনতার মানে মানে তারা কি কিনতে পারছে, তাদের লাইফস্টাইল, তাদের জীবনশৈলী অন অ্যান অ্যাভারেজটা বেটার হবে। কিন্তু লোয়ার ক্লাস বা লোয়ার ইকোনমিক ক্লাস, এখানে কোনো জাতপাতের কথা হচ্ছে না, লোয়ার ইকোনমিক ক্লাসের যখনই ইমপ্রুভমেন্ট হয় তখন সেটার সাথে সাথে কিন্তু সাবসিকুয়েন্টলি যদি মিডল ক্লাস যদি আরও একটুখানি আপার মিডল ক্লাসের দিকে যাওয়ার মতন চেষ্টা না করে, তাহলে পরে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে মিডল ক্লাসের লেভেলটাও ধীরে ধীরে লোয়ার ক্লাসের মতন হয়ে যাচ্ছে, ইকোনমিক ক্লাসের মতন হয়ে যাচ্ছে, কারণ দে আর ক্যাচিং আপ, রাইট? তো তারা সেই সমান লেভেলে চলে আসবেন। এবং এটাতে ইকোনমির অনেক রকমভাবেই একরকমভাবে ফায়দা হতেই পারে বা সাহায্য হতেই পারে, কারণ যখন অনেকের কাছে অনেকটা টাকা চলে আসে তখন তারা সেই টাকাটাকে মার্কেটে ইউজ করে তারা আইদার কনজিউম করে আর নয়তো ইনভেস্ট করে সেটাকে বাড়ানোর চেষ্টা করে। তো সেই অর্থে মার্কেটের খুব একটা ক্ষতি হবে না, জিডিপিরও খুব একটা ক্ষতি হবে না। কিন্তু যেই জিনিসটা হবে, ট্যাক্স পেইং সিটিজেন্স যারা, মানে আমাদের দেশে অ্যারাউন্ড 8.5 কোটি লোকজন ট্যাক্স ভরে, এবং ট্যাক্স ভরে না, 8.5 কোটির মতন লোক ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করে। তার মধ্যে 2.5 থেকে 3 কোটি লোক মতন হচ্ছে গিয়ে আছে যারা কিনা অ্যাকচুয়ালি ট্যাক্স পেইং কমিউনিটি, এবং তার মধ্যেও একটা খুব ছোট সংখ্যক লোক আছে যারা কিনা বেসিক্যালি আপনার খুব লাখে লাখে কোটি, মানে লাখে লাখে বা কোটিতে ট্যাক্স পে করে। এটার সংখ্যা এমনিতেই খুব কম। তো আপনারা যদি এটা ভাবতে চান যে এটাতে মানে এটাতে মিডল ক্লাস যেমন অ্যাফেক্টেড হবে, এটাতে কি রিচ ক্লাস কি খুব অ্যাফেক্টেড হবে? রিচ ক্লাসের সংখ্যা আমাদের দেশে এমনিতেই খুব কম। তো সেইখানটাতে যদি এই রিডাকশানটা হয়, মানে রিচ ক্লাসের এমনিতে এইটাতে খুব একটা বেশি অ্যাফেক্টেড হবে না লাইফ। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে, সরকার কোনো না কোনো একটা সময় ট্যাক্স স্ল্যাবগুলো বাড়ানোর চেষ্টা করবে। তার কারণ হচ্ছে গিয়ে, যদি দেশকে উন্নত হতে হয় এবং সরকারকে যদি ডেট বা লোন না নিয়ে যদি ইমপ্রুভমেন্ট বা ইম্প্রোভাইজেশন প্রজেক্টসগুলো যদি করতে হয়, তখন জেনারেলি লোকজনের ওপরেই ট্যাক্সটা ওরা চাপায় বা লোকজনের থেকে বেশি সংখ্যক ট্যাক্সটা সেটা নেয়। তো তখন আপনারা এই জিনিসটাকে আরও রিপিটেড সাইকেলে দেখতে পারবেন যে ট্যাক্সের যেহেতু স্ল্যাবটা বাড়বে, আপনাদের সঞ্চয়ের ক্ষমতাটা আরও ধীরে ধীরে কমে আসবে। এবং এটা নিয়েও একখানা খুব কন্ট্রোভার্সি হয়েছে এখন আপাতত, যে মানে আমেরিকার মতন করে ইন্ডিয়াতেও কি ইনহেরিটেন্স ট্যাক্স আসবে কি না, এটার প্রপোজাল নিয়েও কিছু রকমের চর্চা আই থিঙ্ক কংগ্রেসের সাইড থেকেই হয়েছে। স্যাম পিট্রোডা বলে কোনো একজন গান্ধী ফ্যামিলির অ্যাডভাইজার এরকম একটা কিছু কথা বলেছেন, আপনারা ওটার ব্যাপারে যাবতীয় নিউজ শুনে নিতে পারেন। এটা অ্যাকচুয়ালি উনি একখানা কমেন্ট করেছিলেন, বাট উনি ডেফিনেটলি বলেননি যে ইন্ডিয়াতে ওটাকে আনতেই হবে। বাট এই আইডিয়াটা যেহেতু চলে এসছে, তার জন্য অনেকেই স্পেসিফিক্যালি মিডিল এবং আপার মিডিল ক্লাসের লোকেরা থ্রেটেন্ড ফিল করেছেন ওভার দ্য পাস্ট ফিউ ডেজ অর উইকসের ঘটনা এটা। তো মোদ্দা কথা,
যদি এই 8,500 টাকার সিস্টেমটা যদি আসে, এবং এটা যেহেতু পলিটিক্যাল ম্যানিফেস্টোতে এসে গেছে, তো কখনো না কখনো এই জিনিসটা ইমপ্লিমেন্ট হবেই। তো সারমর্মে এটাই দাঁড়াচ্ছে, এটার জন্য ইকোনমি খুব একটা এফেক্টেড হবে না, কিন্তু মিডল ক্লাস উইল ফিল দ্য স্কুইজ, মানে মিডল ক্লাসের সঞ্চয় বা আয় ক্ষমতার উপর একটা প্রেশার পড়বে। ডেফিনিটলি যে যারা কিনা লোয়ার ইকোনমিক ক্লাস তাদের একটুখানি সুবিধা হতে পারে, এবং এক্সপেক্টেড যে তারা এই মানিটাকে সুটেবলি ইউজ করবেন তাদের ফ্যামিলির গ্রোথের জন্য। যদিও আমি কাইন্ড অফ এক্সপেক্ট করি যে সবটা যে ভালো ইউজ হবে তার কোনো মানে নেই। অনেকে বিলাসিতার জন্যও, মানে যেই বিলাসিতাটা হয়তো এই সময়টায় করতে পারছেন না, যখন কিনা টাকা পয়সার টান রয়েছে তখনও হয়তো সেই বিলাসিতা করবেন, এবং সেটাকে আমি সবসময় খারাপ মনে করি না। আমাদের যেমন, যারা আমরা মিডল ক্লাসে বিলং করি, আমাদের যেমন ভালো একটা লাইফস্টাইল মাঝের মধ্যে ঘুরতে যাওয়ার একটা রাইট রয়েছে, ওদেরও মন ভালো রাখার জন্য ওদেরও এরকম টাইপের খরচা করার অধিকার রয়েছে, এবং ওরাও নিজেদের মধ্যে গিফটস আনা গোনা করতে পারে, সেই জিনিসটার অধিকার রয়েছে। কিন্তু মেইন পয়েন্টটা হচ্ছে গিয়ে, যারা কিনা ট্যাক্স পেইং সিটিজেন্স অফ ইন্ডিয়া, you will feel the brunt of it sooner or later. So the best advice that I can give you is that you have to prepare yourself, বা আপনাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে এই ফিউচারটার জন্য, যেটা কিনা আগামী 3 থেকে 10 বছরের মধ্যে যে কোনো সময় আসছে। এবং এই সময়টার মধ্যে আপনারা যদি আপস্কিল করে, এবং মানে যেই বাড়িতে ধরে নিন বিবাহিত স্ত্রীরা যারা কিনা ওয়ার্কফোর্সে নেই, তাদেরকে চেষ্টা করতে হবে, ইন্সপায়ার করতে হবে নিজেদেরকে, এবং হাজব্যান্ডরাও ওয়াইফদেরকে ইন্সপায়ার করুন যাতে কিনা আপনারা গিয়ে কোনো একটা জব নেন, বা কোনো না কোনো রকমভাবে আয় একটা ঘরে আনার চেষ্টা করেন। তাহলে পরে আপনাদের মানে এই যে ইনফ্লেশনটা যেটা হবে, যেই জিনিসটা প্রেডিক্ট করা হচ্ছে, ওটাকে সামহোয়াট ম্যানেজ করার মতন একখানা ক্ষমতা আপনাদের মধ্যে ডেভেলপ হয়ে যাবে। এবং যত আপনাদের এই ইন্ডিভিজুয়াল ইনকাম স্ট্রিমটা যত ডেভেলপ করবে, তত আপনাদের কনফিডেন্সও বাড়বে। আরেকটা জিনিস, এটা যদি না হয়, তাহলে পরে হয়তো আপনাদেরকে সেই হেসেলের কাজ বা যে কোনো ঘরের বিভিন্ন কাজ, যেই জিনিসপত্রগুলো আপনারা হয়তো এই হেল্পগুলো পেতেন, সেইগুলো নিজেদের হাতেই করতে হতে পারে। ওনাদের যেরকম শরীরের ক্ষয় যে এইগুলো করে হতো, যার জন্য কিনা ওনারাও বয়সকালে অনেকটাই কার্যক্ষমতা হারিয়ে ফেলতেন, সেই জিনিসটার দিকে আপনাদেরও টেন্ডেন্সিটা থাকবে। তো সেটার জন্য ইটস বেটার যে আপনারা সকলে মানসিকভাবে প্রস্তুত থাকুন, এবং এই জিনিসটাকে নিয়ে মানসিক প্রস্তুতি নিয়ে, যেটা কোনো না কোনো সময় আসছেই, তো সেটার জন্য নিজেদের আয় ক্ষমতা বাড়ানোর চেষ্টা করুন। এই বলে আমি এই ভিডিওটাকে শেষ করব। হয়তো আমি কিছু পয়েন্টস হয়তো যেগুলো ভেবেছিলাম যে বলবো, মিস করে যাচ্ছি। যেমন ধরে নিন, একটা পয়েন্ট হঠাৎ করে মাথার মধ্যে এলো যে আমরা অনেক সময় এই জিনিসটাকে নিয়ে কথাবার্তা বলি যে চায়নার থেকে রিচরা পালাচ্ছে, ভারতের থেকেও রিচরা পালাচ্ছে। তো এটা কি চিন্তার বিষয় কিনা? হ্যাঁ, ভারতের থেকে যদি রিচরা পালিয়ে যায়, সেটা আরও বেশি চিন্তার বিষয়। সেটা যদি কেন জানতে চান, তাহলে পরে কাইন্ডলি কমেন্ট সেকশানে লিখবেন যে কেন ভারতের থেকে রিচ পালানোটা অনেক বেশি ডেঞ্জারাস দেন চায়নার থেকে রিচ পালানো। তো এই রকম টাইপের পয়েন্টগুলো নিয়ে যদি ফার্দার ডিসকাশন করতে চান, এবং ইকোনমিক ইমপ্লিকেশনস নিয়ে যদি আরও কথা শুনতে চান, তাহলে পরে কমেন্টে জানাবেন, আমি এটাকে নিয়ে আরও ফার্দার ক্লারিফিকেশনস দেবো। এই বলে এই ভিডিওটাকে শেষ করছি, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই।